আমি রিয়া। সেদিন বিকেলটা ছিল অদ্ভুত শান্ত। বাড়িতে সবাই নিজেদের কাজে ব্যস্ত, কেউ বাজারে, কেউ ছাদে কাপড় শুকোতে গেছে। পুরো বাড়িটা যেন একটা হালকা নীরবতার চাদর মুড়ে রেখেছে। আমি বারান্দায় বসে কলেজের অ্যাসাইনমেন্ট লিখছিলাম। ঠিক তখনই দরজার পাশে কাশির শব্দ। ফিরেই দেখি অর্ণব দুলাভাই। সাধারণত তিনি খুব কম হাসেন, কিন্তু সেদিন তার চোখে অদ্ভুত কোমলতা ছিল। যেন কিছু বলতে চাইছেন অথচ ভাষা খুঁজে পাচ্ছেন না। রিয়া, একটু সময় আছে? তার কণ্ঠটা ছিল শান্ত, তবে ভেতরে কোথাও একটা অস্থিরতা আমি টের পেলাম। আমি মাথা নাড়লাম। আছে দুলাভাই, বলুন। তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। হাওয়ায় একটু শীত ছিল, আর দুলাভাইয়ের জামা থেকে হালকা আতরের গন্ধ ভেসে আসছিল। এই গন্ধটাকে আমি সবসময় চিনে নিই, এক ধরনের নিরাপত্তার অনুভূতি জাগে। তোমার প্রেজেন্টেশনটা দেখছিলাম, তিনি বললেন। ভীষণ ভালো হয়েছে। কিন্তু কোথায় যেন একটু থেমে যাচ্ছ। মনে হচ্ছে তুমি নিজের মতো করে পুরোটা বলতে পারছ না। আমি চুপ করে তার দিকে তাকালাম। এত খুঁটিনাটি খেয়াল করে আমার কথা কেউ খুব কমই দেখে। অর্ণব দুলাভাই সবসময় তা পারেন। দুলাভাই আবার বললেন, তুমি যতটা প্রতিভাবান তা তুমি নিজেই জানো না। তোমাকে শুধু একটু আত্মবিশ্বাস দরকার। কথাগুলো শুনে বুকের ভেতর যেন ধীরে একটা উষ্ণতা ছড়িয়ে গেল। আমি নিচু স্বরে বললাম, আপনি না থাকলে অনেক কিছুই বুঝতাম না দুলাভাই। এক মুহূর্তের নীরবতা। বারান্দার হাওয়া আমাদের দুজনের মাঝের দূরত্বটাকে যেন আরও কমিয়ে দিচ্ছিল। দুলাভাই হালকা হেসে বললেন, তুমি চাইলে আমি তোমাকে পুরো প্রেজেন্টেশনটা সাজিয়ে দিতে পারি। একসঙ্গে বসে করি। আমি মাথা নাড়তেই তিনি পাশের চেয়ারটা একটু কাছে টেনে বসলেন। গভীর মনোযোগে আমার ল্যাপটপ দেখছিলেন। তার আঙুল যখন কিবোর্ডে স্পর্শ করছিল, মাঝে মাঝে আমার হাতেও লেগে যাচ্ছিল। সেটা কোনো ভুল স্পর্শ নয়, কিন্তু অদ্ভুতভাবে ঘনিষ্ঠ। নীরবতা, হাওয়া, আর দুজন মানুষের মধ্যে বাড়তে থাকা এক ধরনের অজানা টান, যা বলা যায় না, তবে অনুভব করা যায়। দুলাভাই বললেন, রিয়া, তুমি কি কখনো নিজেকে সত্যিকারভাবে দেখেছ? নিজের শক্তিটাকে? আমি মৃদু হাসলাম। আপনি ছাড়া আর কে দেখাবে? তিনি একটু থেমে গভীর চোখে আমার দিকে তাকালেন। সেই মুহূর্তটা কি যে ছিল, আজও ঠিক ব্যাখ্যা করতে পারি না। কোনো ভুল না, কোনো বাড়াবাড়ি না। কেবল দুজন মানুষের মাঝে বাড়তে থাকা এক অব্যক্ত বিশ্বাস। সেদিনই প্রথম মনে হয়েছিল, দুলাভাই অর্ণবকে আমি নতুনভাবে চিনতে শুরু করেছি। আর তিনি আমাকে। দুলাভাই অর্ণব আর আমি বারান্দায় বসে প্রেজেন্টেশন সাজাচ্ছিলাম। সন্ধ্যার আলো আস্তে আস্তে গাঢ় হয়ে পুরো আকাশটাকে কমলা রঙে রাঙিয়ে দিচ্ছিল। আমাদের দুজনের মাঝের দূরত্ব যেন সেই আলো থমকে গিয়েছিল। আমি স্লাইড বদলাচ্ছিলাম, আর দুলাভাই মন্তব্য দিচ্ছিলেন, কোথায় ছবি বসলে ভালো লাগবে, কোন পয়েন্টটাকে সামনে আনা উচিত, কোন জায়গায় আমার কথা আরও আত্মবিশ্বাসী শোনানো উচিত। হঠাৎ দুলাভাই বললেন, তুমি একবার গলা পরিষ্কার করে পুরোটা পড়ে শোনাবে? আমি তোমার টোনটা ঠিক করে দেব। আমি একটু নার্ভাস হয়ে গেলাম। সামনে দাঁড়িয়ে কথা বলা নিয়ে আমি সবসময় লাজুক। তবুও বললাম, ঠিক আছে, চেষ্টা করছি। আমি পড়তে শুরু করলাম। শুরুটা ঠিকঠাক হলেও মাঝখানে এসে গলা কেঁপে গেল। একটু থেমে দুলাভাইয়ের দিকে তাকাতেই দেখলাম, তিনি মনোযোগ দিয়ে শুধু আমার কথা নয়, আমার ভয়টাও পড়ে ফেলেছেন। তিনি ধীরে বললেন, তুমি যখন থেমে যাও, বুঝি তুমি নিজের উপর সন্দেহ করছ। রিয়া, তুমি বুঝতেই পারছ না তুমি কতটা ভালো। আমি মাথা নিচু করলাম। সবাই কি এতটা বিশ্বাস করে দুলাভাই? সে মুহূর্তে তার চোখে যে গভীরতা ছিল, তা আমাকে চমকে দিল। তিনি চেয়ারটা একটু আমার দিকে টেনে এনে বললেন, আমি তোমার প্রতিটি সম্ভাবনাকে দেখি, রিয়া। শুধু তুমি এখনো নিজেকে পুরোটা বুঝে উঠতে পারোনি। কথাগুলো শুনে আমার বুকের ভেতরে যেন কোনো অচেনা অনুভূতি জেগে উঠল, আবেগ, কৃতজ্ঞতা, আর এক ধরনের অদ্ভুত কাছাকাছি হওয়ার অনুভূতি। মাঝে হাওয়া বইছিল। আমার চুলের কিছু গোছা মুখের উপর এসে পড়ায় দুলাভাই হাত বাড়িয়ে সেটা সরিয়ে দিলেন। একদম স্বাভাবিক, যত্নের স্পর্শ, তবু আমার মনে হয়েছিল, এই মুহূর্তটা খুব নির্দিষ্ট, খুব নরম, খুব মূল্যবান। তিনি বললেন, এভাবে চুলের সামনে পড়লে তুমি আরও ছোট আর ভীতু দেখাও। তোমার মুখটা খোলা রাখলে শক্ত দেখায়। তুমি শক্তই তো। আমি কিছু বললাম না। শুধু তার দিকে তাকালাম। এক মুহূর্তের নীরব সাক্ষাৎ চোখে চোখে, এত দীর্ঘ যে সময়ও যেন থেমে গেল। দুলাভাই ধীরে বললেন, চলো, আরেকবার শুরু করো। এবার তুমি থামবে না। আমি গলা সোজা করলাম।
সারা সময় তার চোখ আমার উপর ছিল। চাপ নয়, বরং শক্তি দেওয়ার মতো। আমি পুরো প্রেজেন্টেশন পড়ে গেলাম। মাঝে কোথাও থামিনি। শেষ করে নিঃশ্বাস ছাড়তেই দেখি দুলাভাই ধীরে হাততালি দিচ্ছেন। তুমি পারবে, আমি বলেছিলাম না? আমি হাসলাম। আপনি থাকলে সবকিছু সহজ লাগে। তিনি একটু থেমে মৃদু স্বরে বললেন, আমি আছি রিয়া। যতটা দরকার ঠিক ততটাই। সেই কথাটা আমার মনে অদ্ভুতভাবে বাজতে থাকল। হাওয়ার শব্দও যেন এত কাছে ছিল না যতটা এই বাক্যটা। সেদিন প্রথম বুঝলাম আমাদের মাঝে যে নীরব বোঝাপড়া তৈরি হচ্ছে তা সাধারণ নয়। আর আমিও অজান্তেই এই নীরবতার দিকে টেনে যাচ্ছি। রাত বেশ নেমে এসেছে। বাড়ির অন্যদের আওয়াজও ধীরে ধীরে মিলিয়ে গেছে। বারান্দার লাইটটা জ্বলছে, আর তার নিচে আমরা দুজন, আমি ও অর্ণব দুলাভাই, ল্যাপটপ বন্ধ করে নিঃশব্দে বসে আছি। দুলাভাই বললেন, আজ তোমার ভেতরে যে আত্মবিশ্বাস দেখলাম, সেটা কিন্তু তোমার নিজেরই ছিল। শুধু তুমি বের করে আনতে সাহস পাওনি। আমি হালকা হাসলাম। আপনি পাশে থাকলে সাহসটা নিজের মতো করে চলে আসে। মনে হয় আমি পারব। দুলাভাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু স্বরে বললেন, রিয়া, তুমি জানো, তোমার ভেতর এক ধরনের আলো আছে, কিন্তু তুমি সবসময় সেটাকে ঢেকে রাখো। কেন জানো? আমি একটু থমকে গেলাম। হয়তো মানুষের বিচারভীতি, হয়তো মনে হয় কেউ ভুল বুঝবে। তিনি মাথা নেড়ে বললেন, আমি কখনো তোমাকে ভুল বুঝিনি রিয়া, আর ভুলবও না। কথাটা শুনে বুকের ভেতর হালকা ধাক্কার মতো লাগল। জানি এটা কোনো ভুল কিছু নয়, কিন্তু এমন আশ্বাসের শব্দ, এমন গুরুত্ব, কেউ খুব কমই আমার কাছে ব্যবহার করেছে। একটু পর তিনি বললেন, তুমি চাইলে তোমার কলেজের প্র্যাকটিসগুলো আমি রেগুলারলি দেখে দিতে পারি। আমি সময় বের করে নেব। আমি অবাক হয়ে তাকালাম। আপনার তো অনেক কাজ, এত ঝামেলা নেবেন কেন? তিনি ছোট্ট হেসে বললেন, সব কাজের মাঝেও কয়েকটা মানুষ থাকে যাদের জন্য আলাদা সময় বের করতে ভালো লাগে। আমি চুপ করে গেলাম। কথাটা যেন হাওয়ার মতোই নরম, কিন্তু ভেতরে গভীর। একদম সরাসরি নয়, একদম ভুলও নয়, তবু এমনভাবে বলা যে মনে প্রশ্ন জাগে, আমাদের সম্পর্কটা কি ধীরে ধীরে অন্যরকম কোনো বোঝাপটার দিকে যাচ্ছে? হঠাৎ বিদ্যুৎ একটু টিমটিম করে উঠল। পুরো বাড়িটা কিছু সেকেন্ডের জন্য অন্ধকার। আমি স্বভাবত একটু চমকে হাতটা টেবিলের উপর রেখে দিলাম। অন্ধকারের সেই মুহূর্তে দুলাভাইয়ের কণ্ঠ শুনলাম, চিন্তা করো না, আমি আছি। এমন সহজ দুইটা শব্দ, কিন্তু ওর ভেতরে একটা অবিশ্বাস্য দৃঢ়তা ছিল। বিদ্যুৎ ফিরে আসতেই দেখি দুলাভাই আমার দিকে তাকিয়ে আছেন। নরম, শান্ত, কিন্তু এক ধরনের গভীরতা নিয়ে। আমি লজ্জা পেয়ে সরে আসলাম। আমি ঠিক আছি দুলাভাই। ভয় পেয়েছিলাম শুধু। তিনি ধীরে মাথা নাড়লেন। তুমি ভয় পেলে এতটা স্পষ্ট বোঝা যায় রিয়া। তুমি নিজেকে খুব ভিতরে রাখো, অথচ তোমার চোখ সব বলে দেয়। এই কথাটা আমাকে আরও কিছুক্ষণ নিঃশব্দ করে দিল। বাতাসে যেন আমাদের দুজনের নিঃশ্বাসই ভাসছিল। নীরব, গভীর, নির্দোষ, তবুও অনুভূতিতে অদ্ভুতভাবে স্পর্শকাতর। সেদিন রাতে বুঝলাম, দুলাভাই শুধু আমার পড়াশোনার গাইড নন, তিনি সেই মানুষ যিনি আমার অদৃশ্য ভয়, স্বপ্ন, দুর্বলতা সব পড়ে ফেলতে পারেন। আর এই বোঝাপড়া আমাদের দুজনকেই যেন ধীরে ধীরে বদলে দিচ্ছিল। সেদিন রাতের সেই অন্ধকার আলো বদলের পর আমাদের মাঝে এক ধরনের নীরব দূরত্ব তৈরি হল, যেটা দূরত্ব নয়, আবার কাছে আসাও নয়, বরং এমন এক জায়গা যেখানে দুজন মানুষই নিজেদের অনুভূতি গুছিয়ে নিতে চায়, কিন্তু মুখে কিছু বলে না। পরদিন দুপুরে বাড়ি প্রায় ফাঁকা। দিদি বাইরে কাজের ট্রেনিংয়ে, মা গেছেন আত্মীয় বাড়ি। বাড়িতে শুধু আমি আর অর্ণব দুলাভাই। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। লাইট দিয়ে পড়া রোদের টুকরো সিঙ্কের উপর ঝিলমিল করছিল। দুলাভাই হঠাৎ পেছন থেকে বলে উঠলেন, রিয়া, তুমি দুপুরে কিছু খেয়েছ? আমি ঘুরে তাকালাম। তিনি দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। কাজের শার্টের হাতা গুটানো, চুল কিছুটা এলোমেলো, অস্বাভাবিকভাবে স্বাভাবিক দেখাচ্ছিল তাকে। না, ভাবছিলাম নুডলস করে নেব, আমি বললাম। চলো, আমি করে দিচ্ছি। তিনি হেসে এগিয়ে এলেন। আপনি? নুডলস? আমি হেসে ফেললাম। হ্যাঁ, কি মনে করো আমি কিছু পারি না? আমি মজা করে বললাম, আপনি তো সিরিয়াস মানুষ, আপনাকে রান্নাঘরে ভাবতেই পারি না।
তিনি নুডলস নিতে নিতে বললেন, যখন কোনো মানুষকে আপনি অন্যভাবে চিনতে শুরু করেন তখন অনেক কিছু নতুন মনে হয়, তাই না? কথাটা শুনে আমি মুহূর্তের জন্য থেমে গেলাম। এটা কি শুধু সাধারণ মন্তব্য, নাকি একটু ইঙ্গিত? আমি বললাম, হয়তো। কিছু মানুষকে আমরা প্রথমে পুরোটা দেখি না। তিনি চুলা জ্বালতে জ্বালতে বললেন, আর কিছু মানুষকে আমরা যত দেখি আরও জানার ইচ্ছে বাড়ে। চুলার নীল আগুনের আলো তার মুখে পড়ে যেন একটা আলাদা নরম ছায়া তৈরি করছিল। আমি কিছু বললাম না। হৃদস্পন্দন একটু বেড়ে গেল। নুডলস নাড়তে নাড়তে দুলাভাই হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার কালকের প্রেজেন্টেশনটা নিয়ে আর টেনশন আছে? আছে, কিন্তু আপনি পাশে থাকলে কমে যায় বলেই আমি একটু লজ্জা পেলাম। তিনি থামলেন। হাতের চামচটা সিঙ্কে রেখে ধীরে আমার দিকে ফিরলেন। রিয়া, তুমি জানো তোমার উপর আমার যে বিশ্বাস, তা শুধু পড়াশোনার জন্য নয় গু। আমি চোখ পিটপিট করে তাকালাম। মানে? তিনি কাছে এগিয়ে এলেন। দূরত্বটা একদম সেফ, কিন্তু তবুও অনুভূতিতে খুব ঘন। নরম গলায় বললেন, তুমি যখন নিজের উপর সন্দেহ করো আমি খারাপ লাগে। কারণ আমি দেখি তুমি কতটা শক্ত, আর তুমি নিজেই সেটা বুঝতে পারো না গি। আমি দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালাম, কারণ তার চোখে যা ছিল সেটা এড়ানো কঠিন। দুলাভাই বললেন, যাই হোক, তুমি একা নও রিয়া। আমি আছি। যত দূরই দরকার আমি থাকব। এতটা দৃঢ়, এতটা আশ্বাস এমনভাবে কেউ কখনো আমাকে বলেনি। আমার বুকের ভেতর যেন অদ্ভুত গরম একটা অনুভূতি উঠল। বললাম, আপনি সবসময় এমন কেন? আমাকে নিয়ে এত ভাবেন কেন? দুলাভাই কিছু মুহূর্ত চুপ করে রইলেন। মুখে কোনো বাড়াবাড়ি নেই, শুধু শান্ত গভীরতা। কারণ তুমি ডিসার্ভ করো কেউ তোমাকে গুরুত্ব দিক, আর আমি সেই মানুষটিও হতে পারি। এটা ভাবলে ভালো লাগে। আমি নিঃশ্বাস চেপে ধরলাম। এই বাক্যটা সাধারণ কোনো কথা নয়। চুলার নুডলস ধীরে ধীরে ফুটছিল, কিন্তু আমাদের মাঝের অনুভূতি আরও গভীর, আরও নীরব, আরও অজানা হয়ে উঠছিল। তারপর দুলাভাই মৃদু হাসলেন, যেন নিজের কথার গভীরতা একটু হালকা করতে চাইলেন। চলো খেয়ে নাও, না হলে প্রেজেন্টেশন প্র্যাকটিস করতে হবে কিভাবে? আমি হাসলাম, কিন্তু সেই হাসির আড়ালে মনে হল আমাদের মাঝে যেন এমন কিছু জন্ম নিচ্ছে যা এখনও উচ্চারিত হয়নি, কিন্তু দুজনেই অনুভব করছি। নুডলস খাওয়া শেষ করে আমরা দুজন ডাইনিং টেবিলে বসেছিলাম। বাড়ির অস্বাভাবিক নীরবতা যেন আমাদের কথাগুলোকে আরও ভারী করে তুলছিল। আমি চামচ ঘোরাচ্ছিলাম, আর দুলাভাই চুপচাপ আমার দিকে তাকিয়েছিলেন, ওই চেনা কিন্তু আজকাল অদ্ভুতভাবে গভীর দৃষ্টিতে। আমি জানতে চাইলাম, দুলাভাই, আপনি আমাকে নিয়ে সত্যিই এত সিরিয়াসভাবে চিন্তা করেন? কেন? তিনি একটু চমকে গেলেন না, বরং যেন অপেক্ষাই করছিলেন এই প্রশ্নের। কারণ তুমি সেই কয়েকজন মানুষের একজন যাদের ভেতরের জগৎ খুব স্বচ্ছ। তুমি বাইরে সাহসী দেখাও, কিন্তু ভেতরে খুব কোমল। লুকিয়ে রাখলেও বুঝে যায় উ। আমি কাটা চামচ নামিয়ে বললাম, সবাই তো এমনটা বোঝে না। তিনি ধীরে হাসলেন। সবাই তো তোমাকে এভাবে দেখে না। রিয়া, গিয়ে আমার গলা শুকিয়ে গেল। কথাটা কোনো ভুল নয়, তবুও মনে হলো এর ভেতরে এমন কিছু আছে যেটা আমরা কেউ উচ্চারণ করতে চাইছি না। হঠাৎ তিনি চেয়ার সরিয়ে টেবিলের উপর থেকে আমার প্রেজেন্টেশন ফাইল তুলে নিলেন। চলো আজ শেষবার প্র্যাকটিস করি, কাল তোমার বড় দিন। আমি মাথা নাড়লাম, কিন্তু ওনার চোখে সেই গভীরতা এখনও ছিল। আমরা ড্রয়িং রুমে গেলাম। দুলাভাই সোফায় বসে আমাকে দাঁড়িয়ে বলতে বললেন, ঠিক যেন তিনি আমার অফিসিয়াল ট্রেনার। আমি কথা বলতে শুরু করলাম। প্রথমে ঠিকই চলছিল, কিন্তু মাঝপথে আমি নার্ভাস হয়ে গেলাম, গলা আটকে গেল, শব্দ কেঁপে উঠল। আমি থেমে বললাম, আমি পারব না, মনে হয় ব্যর্থ হব। দুলাভাই উঠে দাঁড়ালেন। তিনি আমার সামনে এসে খুব কাছ থেকে বললেন, রিয়া, এটা তোমার ভয় নয়, এটা তোমার নিজের প্রতি সন্দেহ। এবং এই সন্দেহ তোমাকে জিততে দেবে না যদি না তুমি নিজেকে বিশ্বাস করো। আমি চুপ। তিনি আরও ধীরে বললেন, তুমি জানো তোমার ভেতরে যা আছে তা তোমাকে অন্য সবার থেকে আলাদা করে, এবং আমি তা প্রতিদিন আরও স্পষ্টভাবে দেখি। আমার মনে হলো তিনি শুধু প্রেজেন্টেশন নয়, আরও কিছু নিয়ে কথা বলছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার চোখে আমি আসলে কি দেখি দুলাভাই? এই প্রশ্নটায় তিনি থেমে গেলেন। কিছুক্ষণের নীরবতা, যা কথার থেকেও ভারী। তিনি খুব ধীরে বললেন, একজন মানুষ যে নিজের শক্তিটা বোঝে না, কিন্তু যাকে দেখলে মনে হয় ওকে রক্ষা করতে ইচ্ছে করে।
ওকে এগিয়ে দিতে ইচ্ছে করে। ওকে গুরুত্ব দিতে ইচ্ছে করে কি আমার নিঃশ্বাস আটকে গেল। কথা নেই, শুধু অনুভূতি। এই কথাগুলো শুধু সাধারণ উৎসাহ নয়। তার ভেতরে গভীরতা আছে যা আমরা কেউ বলছি না, কিন্তু দুজনেই বুঝছি। আমি কিছু বলার আগে দুলাভাই নিজেই সরে দাঁড়ালেন, যেন কথা হালকা করতে চাইছেন। চলো, আবার শুরু করো। এবার থেমো না। কি তার গলায় শান্তি ছিল, কিন্তু চোখে ছিল সেই অচেনা নরম টান, যা প্রতিদিন একটু একটু করে ঘন হয়ে উঠছে। আমি আবার বলতে শুরু করলাম। এবার কোথাও থামলাম না। আর তিনি পুরোটা সময় এক দৃষ্টিতে আমাকে দেখছিলেন। মনে হচ্ছিল, যাই হোক, আমাদের মাঝে কিছু বদলাতে শুরু করেছে। এখনও নাম পাইনি, তবু ঠিক অনুভব করা যায়। রাত নেমে গেছে। প্রেজেন্টেশন শেষ করে আমি সোফায় বসে নিঃশ্বাস নিচ্ছিলাম। দুলাভাই একটু দূরে দাঁড়িয়ে জানালার পর্দা ঠিক করছিলেন। বাইরে হালকা বাতাসে গাছের পাতার শব্দ, ঘরের ভেতর নরম আলো। সব মিলিয়ে মুহূর্তটা অদ্ভুত শান্ত, কিন্তু আমাদের ভেতরে জমে থাকা উত্তেজনা সেই শান্তির ভেতরেই স্পষ্ট। আমি আস্তে বললাম, কাল যদি কোনো ভুল করি। তিনি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালেন। ওই দৃষ্টিটা যা আমাকে বারবার স্থির করে দেয়। তুমি ভুল করবে না, রিয়া, তিনি বললেন। কারণ তোমার যে জায়গায় ভয়, আমি সেটা আগে থেকেই দেখে নিয়েছি। আমি একটু মৃদু হেসে বললাম, আপনি কিভাবে সবসময় বুঝে ফেলেন? তিনি এগিয়ে এসে সোফার সামনে দাঁড়ালেন। দূরত্বটা ঠিক নিরাপদ, কিন্তু তবুও অনুভূতিতে খুব কাছে। কারণ তোমাকে আমি মন দিয়ে দেখি, তিনি বললেন। মন দিয়ে? এই দুইটা শব্দই যেন ঘরের ভেতর বাতাসের দিক পাল্টে দিল। আমি খুব ধীরে জিজ্ঞেস করলাম, মন দিয়ে মানে? তিনি হালকা নিঃশ্বাস ফেললেন, এমন একটা ভঙ্গি যেন তিনি কিছু বলতে চান, কিন্তু নিজেকে ধরে রাখছেন। মানে কি? তিনি একটু থামলেন, তারপর শান্ত স্বরে বললেন, তোমার প্রতিটি অনুভূতি আমি পড়তে পারি। কবে তুমি নার্ভাস, কবে তুমি রেগে আছো, কবে তুমি হাসছ শুধু বাহ্যিকভাবে। সবই বুঝি। কি আমার চোখ নিজে থেকেই নিচের দিকে নেমে গেল। এই স্বীকারোক্তি সাধারণ নয়, কিন্তু কোনো সীমা ছাড়িয়েও নয়। এক ধরনের নীরব ঘনিষ্ঠতা, যা কেবল অনুভূতিতে গভীর। কিছুক্ষণ পরে দুলাভাই বললেন, একটা কথা বলবো? আমি মুখ তুললাম। বলেন। তিনি খুব নরম স্বরে বললেন, তুমি যখন নিজের উপর বিশ্বাস রাখো, তখন তোমাকে দেখে মনে হয় তুমি আলাদা। আর যে মানুষ আলাদা, তাকে সাহায্য করতে, তার পাশে দাঁড়াতে আলাদা অনুভূতি হয়। কি আলাদা অনুভূতি? আমি পুনরাবৃত্তি করলাম। তিনি চোখ সরিয়ে নিলেন, যেন নিজের ভাষাটা বেছে নিতে চাইছেন। মানে? যত্ন, তিনি বললেন। একটা দায়বদ্ধতার মতো অনুভূতি। মনে হয় তোমাকে এগিয়ে দিতে হবে, তোমাকে সাহস দিতে হবে। তুমি যেন কোনোদিন হার না মানো। আমি চুপ করে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। বাইরে হাওয়া আরও জোরে বইছিল, ঘরের ভেতর নীরবতা আরও গভীর হচ্ছিল। আমি ধীরে বললাম, আপনি সবসময় এতটা ভাবেন আমার জন্য? দুলাভাই এবার আমার দিকে তাকালেন। গভীর, একদম স্থির দৃষ্টি। হ্যাঁ রিয়া, তোমাকে নিয়ে ভাবি। এটা অস্বীকারও করি না। মুহূর্তটা নীরব, গভীর, কিন্তু সুরক্ষিত। কোনো বাড়াবাড়ি নয়, শুধুই এমন একটি অনুভূতি যা দুজনেই বুঝি কিন্তু কেউ উচ্চারণ করি না। তিনি বললেন, এখন বিশ্রাম নাও। কাল তোমার দিন। আর মনে রাখো, যাই হোক, আমি পাশে থাকব। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে অনুভব করলাম, আমাদের সম্পর্কের জায়গাটা হয়তো এখন আর শুধু দায়িত্ব বা পরিবার নয়, বরং এমন কিছু যা নীরবে, ধীরে, গভীরভাবে বদলে যাচ্ছে। পরদিন আমার প্রেজেন্টেশনের দিন ছিল। ভোরে বাড়িটা নীরব, শুধু জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে। আমি প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু ভেতরে অদ্ভুত কেঁপে থাকা অনুভূতি। হঠাৎ দরজায় নক। দুলাভাই। তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন না, শুধু বাইরে দাঁড়িয়ে বললেন, রেডি তো? আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। জানি না, একটু ভয় লাগছে। তিনি হালকা হাসলেন, ভয় লাগা মানে তুমি সিরিয়াস? আর সিরিয়াস মানুষ হারবে না। তারপর বললেন, আজ আমি বাসায় থাকব। যতক্ষণ তুমি ফিরবে আমি থাকব। কারণ তুমি ফিরে এসে প্রথমকার মুখ দেখতে চাও, আমি সেটা বুঝি। কথাটার ভেতরের গভীরতা আমাকে শান্ত করল। নিরাপত্তার মতো একটা অনুভূতি ছড়িয়ে পড়ল বুকের ভেতর। বিকেলে বাড়ি ফিরে দেখি ড্রয়িং রুমে আলো জ্বলে আছে। দুলাভাই সোফায় বসে অপেক্ষা করছেন, একদম শান্ত, যেন জানতেন আমি এখনই আসব। আমি ঢুকতেই তিনি উঠে দাঁড়ালেন।
কেমন হলো? আমার চোখ ভিজে উঠল আনন্দের স্বস্তিতে। খুব ভালো হয়েছে। আমি পারলাম। আপনার কারণে তিনি মাথা নাড়লেন। আমার কারণে না, রিয়া। তুমি পারছ কারণ তুমি নিজের ভেতরের শক্তিটা চিনতে শুরু করেছ। গুই আমার দিকে এগিয়ে এসে বললেন, আজ তোমাকে দেখে মনে হলো তুমি আর আগের মতো নও। তুমি বড় হয়েছ। সেই কথাটা শুনে গলার কাছে একটা গরম ঢেউ উঠে এলো। আমি বললাম, কেউ যদি এভাবে পাশে থাকে বড় হওয়া সহজ হয়। তিনি মৃদু হাসলেন, নরম, গভীর, কিন্তু সুরক্ষিত অনুভূতি নিয়ে। আমি পাশে আছি, রিয়া। কিন্তু তুমি যে জায়গায় পৌঁছেছ সেটা তুমি নিজেই তৈরি করেছ। আমি শুধু তোমাকে চিনিয়ে দিয়েছি তোমার নিজের শক্তি। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। দুজনের মাঝের অদ্ভুত নীরবতা আবার তৈরি হল, কিন্তু এবার সেটা কোনো টান নয়, বরং এক ধরনের শান্ত বোঝাপড়া। তিনি পাশে বসে বললেন, আজ থেকে তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখো। আর মনে রেখো, যখনই তোমার সাহস কমে যাবে তুমি জানো কার কাছে আসতে হবে। আমি হালকা মাথা নাড়লাম। এই আশ্বাস, এই নিরাপত্তা কোনো সম্পর্ককে ভুল জায়গায় নিয়ে যায় না, বরং আরও পরিণত করে। রাত হয়ে গেছে। আমি নিজের রুমে যাওয়ার আগে পেছনে তাকালাম। দুলাভাই এখনও সোফায় বসে শান্ত হাসছেন। সেই হাসিমুখটাই যেন বলছিল, তুমি আর একা নও। আমি হাসলাম। আজ নিজেকে নতুনভাবে চিনলাম। আর বুঝলাম, সব সম্পর্কের নাম থাকে না, তবুও তাদের ভেতরে ভরসা, সাপোর্ট আর নীরব অনুভূতির এক নিরাপদ বাড়ি থাকে। গল্প এখানেই শেষ। একটি আবেগঘন, গভীর, কিন্তু সুরক্ষিত বন্ধনে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।